সবাইকে সালাম ও শুভেচ্ছা। স্বাগতম বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলে। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একদম নতুন ও দারুণ একটি সিরিজ, নাম গেট রিচ উইথ ভ্যালু ইনভেস্টিং। এই সিরিজটি বিশেষভাবে তাদের জন্য যারা স্টক মার্কেট থেকে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে ধনী হতে চান, শর্টকাট নয় বরং বুদ্ধিদীপ্ত ইনভেস্টিংয়ের মাধ্যমে। এই সিরিজের ভিত্তি তৈরি হয়েছে ভ্যালু ইনভেস্টিং নিয়ে লেখা বিশ্বের অন্যতম বিরল ও কিংবদন্তি বই মার্জিন অফ সেফটি, রিস্ক অ্যাভার্স ভ্যালু ইনভেস্টিং স্ট্র্যাটেজিজ ফর দ্য থটফুল ইনভেস্টর থেকে, যার লেখক হচ্ছেন সেথ অ্যান্ড্রু ক্লারম্যান, একজন আমেরিকান বিলিয়নার ইনভেস্টর, হেজ ফান্ড ম্যানেজার এবং লেখক। তিনি 1982 সালে প্রতিষ্ঠা করেন বিশ্ববিখ্যাত হেজ ফান্ড দ্য বাউপোস্ট গ্রুপ, যা বর্তমানে প্রায় $28 বিলিয়ন সম্পদ পরিচালনা করছে। 2024-এর হিসাব অনুযায়ী সেথ ক্লারম্যানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় $1.3 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 15,000 কোটি টাকারও বেশি। তার ফান্ড গত 40 বছরে গড়ে প্রতি বছর 20% বা তারও বেশি রিটার্ন দিয়েছে, যার সত্যি অবিশ্বাস্য এক অর্জন। এমনকি ইনভেস্টিংয়ের জগতে কিংবদন্তি ওয়ারেন বাফেট নিজেও বলেছেন তিনি এই বইটি প্রায় প্রতিদিন পড়তেন। এই বইটি এখন সহজে পাওয়া যায় না, আর যখন শেষবার বিক্রয়ের জন্য ছিল তখন তার দাম ছিল প্রায় $3,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় $2.5 লক্ষ টাকারও বেশি। কিন্তু চিন্তা নেই, এই পুরো সিরিজে আমি তোমাদের সঙ্গে বইটির অধ্যায়ভিত্তিক সারসংক্ষেপ এবং আমার নিজের বাস্তব বিনিয়োগ অভিজ্ঞতা একসাথে শেয়ার করব। তুমি এখানে পাবে এমন কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা ও বাস্তব উদাহরণ যা তোমার ইনভেস্টিং যাত্রাকে একদম নতুন লেভেলে নিয়ে যাবে। এই সিরিজের মূল লক্ষ্য একটাই, তোমাকে এমনভাবে ইনভেস্টিং শেখানো যাতে তুমি নিজেই নিজের ফাইন্যান্সিয়াল ফিউচার তৈরি করতে পারো। যদি তুমি এই ভিডিওটি কয়েক মাস পর দেখো, তাহলে পুরো সিরিজের প্লেলিস্ট লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে একসাথে সব এপিসোড দেখে নিতে পারবে। তাহলে দেরি না করে চলো শুরু করি এই অসাধারণ সিরিজ পূর্ণ এনার্জি ও বিজনেস মাইন্ডসেট নিয়ে। একটা ছোট্ট অনুরোধ, তুমি একটা নোটবুক নিয়ে বসো, অথবা যখনই কোনো ইন্টারেস্টিং আইডিয়া বা গুরুত্বপূর্ণ লাইন শোনো, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রাখো। এখন চলো বইটির ইন্ট্রোডাকশন অংশে ঢুকে যাই। প্রথমেই বুঝে নিই এই বই এবং আমাদের সিরিজের আসল লক্ষ্য কি, অর্থাৎ সিরিজের শেষে তোমার ইনভেস্টিং চিন্তাভাবনা কতটা বদলে যেতে পারে। অনেকেই আছেন যারা তাদের কষ্ট অর্জিত টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করেন এই আশায় যে একদিন তাদের বিনিয়োগের মূল্য বাড়বে এবং তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে এগোবেন। কিন্তু বাস্তবে অনেকেই এমন কিছু ভুল কৌশল অনুসরণ করেন যা আসলে টাকা হারানোর কৌশল। যেমন কারো টিপস শুনে বিনিয়োগ করা, কোনো রিসার্চ না করে কোম্পানির ব্যবসা না বুঝে শুধু নাম বা ব্র্যান্ড দেখে টাকা ঢালা, ওভারভ্যালুয়েটেড স্টক কেনা, অর্থাৎ দাম অনেক বেশি থাকা অবস্থায় কেনা, নিজের বড় অঙ্কের পুঁজি নিচু মানের পেনি স্টকে ঢেলে দেওয়া, অথবা একদম ঠিকভাবে ডাইভার্সিফাই না করা, সব টাকা কয়েকটা শেয়ারে আটকে রাখা। এইগুলি হল লুজিং ইনভেস্টিং স্ট্র্যাটেজি, মানে ক্ষতির রাস্তা। আর এই ভুলগুলো সাধারণত মানুষ করে দুটো কারণে। 1. লোভ বা গ্রিড, কম সময় বেশি টাকা আয় করতে চাওয়া কিন্তু শেখার বা ধৈর্য রাখার ইচ্ছে না থাকা। 2. অধৈর্য বা ইমপেশেন্স, শেয়ারগুলোকে বছর ধরে ধরে রাখতে না পারা এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে চাওয়া। এই দুই জিনিস, লোভ আর অধৈর্যই হচ্ছে ইনভেস্টিং জগতে বেশিরভাগ মানুষের ব্যর্থতার মূল কারণ। লেখক সেথ ক্লারম্যান বিশ্বাস করেন যে আমাদের ভ্যালু ইনভেস্টিং দর্শন অনুসরণ করা উচিত। এর সহজ মানে হল স্টকের আসল মূল্যের চেয়ে কম দামেটা কেনা। ইতিহাস বলছে এই দর্শনই বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বেশি মুনাফা এনে দিয়েছে। আমার ব্যক্তিগত লক্ষ্য হল এই সিরিজের মাধ্যমে কমপক্ষে 100 জন ভ্যালু ইনভেস্টরকে অনুপ্রাণিত করা, যাতে তারা তাদের আর্থিক জীবনকে আরও উন্নত করতে পারে। তবে সেথ ক্লারম্যানই প্রথম ব্যক্তি নন যিনি ভ্যালু ইনভেস্টিংয়ের কথা বলেছেন। এর আগেও কিংবদন্তি বিনিয়োগকারী বেঞ্জামিন গ্রাহাম, ডেভিড ডড এবং ওয়ারেন বাফেট এই দর্শনের প্রচার করেছিলেন। প্রায় 90 বছর আগে, অর্থাৎ 1934 সালে, বেঞ্জামিন গ্রাহাম ও ডেভিড ডড লিখেছিলেন একটি ঐতিহাসিক বই, সিকিউরিটি অ্যানালিসিস। এই বইকেই বিনিয়োগ জগতের বাইবেল বলা হয়, কারণ এটি পুরোপুরি ভ্যালু ইনভেস্টিং নিয়েই লেখা। আর ওয়ারেন বাফেট, যিনি প্রায় $140 বিলিয়ন মালিক এবং বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তির একজন, তার সম্পূর্ণ সম্পত্তি ভ্যালু ইনভেস্টিংয়ের নীতিতেই তৈরি হয়েছে। বাফেটও নিজে বলেছিলেন যে তিনি বেঞ্জামিন গ্রাহামকেই নিজের আদর্শ বা মেন্টর মনে করেন। সেথ ক্লারম্যানের একটি বিখ্যাত উক্তি আছে, একবার তুমি ভ্যালু ইনভেস্টিং কৌশলকে জীবনে গ্রহণ করে ফেললে,
এরপর আর অন্য কোনো বিনিয়োগ পদ্ধতি তোমার কাছে জুয়া খেলার মতোই মনে হবে। তো এই ছিল বইটির পরিচিতি, মার্জিন অফ সেফটি, এবং আমাদের এই নতুন সিরিজ গেট রিচ উইথ ভ্যালু ইনভেস্টিং এরও মূল ভূমিকা অংশ। এবার আমরা চলে যাচ্ছি প্রথম সেকশনে, যার নাম ওয়্যার মোস্ট ইনভেস্টার্স স্টাম্বল, অর্থাৎ কোথায় বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ভুল করেন। এই সেকশনের প্রথম অধ্যায় হল চ্যাপ্টার 1, দ্য স্পেকুলেটর অ্যান্ড দ্য আনসাকসেসফুল ইনভেস্টর। এই অধ্যায়ে লেখক দারুণভাবে বুঝিয়েছেন স্পেকুলেশন অর্থাৎ জল্পনা কল্পনা আর ইনভেস্টিং অর্থাৎ বিনিয়োগ, এই দুয়ের মধ্যে পার্থক্যটা কি। তার মতে এই পার্থক্য বোঝাই হল সফল বিনিয়োগের প্রথম ধাপ। এবার চলো বিস্তারিতভাবে বুঝে নিই বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট আসলে কি। যখন তুমি স্টক অর্থাৎ শেয়ার কেনো, তখন তুমি আসলে সেই কোম্পানির অংশীদার হয়ে যাও। অন্যদিকে যখন তুমি বন্ড কেনো, তখন তুমি ওই কোম্পানিকে ঋণ দাও। বন্ডে তুমি নির্দিষ্ট সুদ অর্থাৎ ইন্টারেস্ট পাও, কিন্তু কোম্পানির লাভে কোনো অংশ পাও না, কারণ তুমি অংশীদার নও, তুমি একজন ঋণদাতা। অন্যদিকে শেয়ারে তুমি সুদ পাও না, কিন্তু কোম্পানি যদি লাভ করে তাহলে তুমি সেই লাভের অংশীদার হয়ে যাও। একজন ভ্যালু ইনভেস্টর কোনো স্টক কেনার বা বিক্রির আগে প্রথমেই তার বর্তমান দামের সঙ্গে প্রকৃত মূল্যের তুলনা করেন। সহজভাবে বললে একজন বুদ্ধিমান ইনভেস্টর তখনই টাকা বিনিয়োগ করেন যখন তিনি স্পষ্ট দেখতে পান যে এই টাকাটা ভবিষ্যতে ভালো রেটে বাড়বে। একইভাবে তিনি তার শেয়ার বিক্রি করেন তখন যখন মনে হয় এই কোম্পানি আর ভবিষ্যতে আমার বিনিয়োগে গ্রো করতে পারবে না। এই বইতে একটি দারুণ উক্তি আছে, আমি চাই তোমরা এটা নোট করে রাখো অথবা অন্তত একটা স্ক্রিনশট নিয়ে রাখো। উক্তিটি হল, Investors believe that over the long run, securities prices tend to reflect fundamental developments involving the underlying businesses. বাংলায় এর মানে দাঁড়ায়, দীর্ঘমেয়াদে কোনো কোম্পানির শেয়ার প্রাইস নির্ভর করে তার মূল ব্যবসার গুণগত মান ও উন্নতির ওপর। অর্থাৎ যদি একটি কোম্পানি ভালো মানের পণ্য বা সেবা দেয় সঠিক দামে এবং তার ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে মার্কেট লিডার হয়ে ওঠে, তাহলে সেই উন্নতি সরাসরি দেখা যাবে তার স্টক প্রাইসের গ্রাফে। একটা উদাহরণ দিই, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে আছে ফেভিকল, ডক্টর ফিক্সেট আর এমসিল, যেগুলো প্রায় প্রতিটি ঘরে ব্যবহৃত হয়। এখন তুমি যদি বাজারে যাও এবং কিছু লাগানোর জন্য কোনো গ্লু খোঁজো, তুমি দোকানদারকে সাধারণত বলবে না যে ভাই একটা গ্লু দেন, বরং বলবে ভাই একটা ফেভিকল দেন। মানে এই কোম্পানি এমনভাবে নিজেদের ব্র্যান্ডিং করেছে যে আমরা চিপকানো মানেই ফেভিকল বলে ধরে নিই। এখন যদি তুমি এই কোম্পানির শেয়ার প্রাইসের ইতিহাস দেখো, তাহলে দেখবে দীর্ঘমেয়াদে তাদের স্টক দিয়েছে প্রায় 47,000% রিটার্ন, যা অবিশ্বাস্যভাবে বিশাল লাভ। এই উদাহরণটা প্রমাণ করে যে ভালো প্রোডাক্ট, শক্তিশালী ব্র্যান্ড এবং টেকসই বিজনেস মডেল সবসময়ই সময়ের সঙ্গে শেয়ারের দামে প্রতিফলিত হয়। এই বইতে লেখক বলেছেন একজন বুদ্ধিমান ইনভেস্টর 3 ভাবে লাভ করতে পারে। 1. কোম্পানির আসল প্রফিট থেকে আয় বা প্রফিট ফ্রম দ্য বিজনেস মেকিং মানি, অর্থাৎ যখন কোনো কোম্পানি তার ব্যবসা থেকে মুনাফা করে সেই প্রফিট ধীরে ধীরে তার শেয়ার প্রাইসে প্রতিফলিত হয়। এছাড়া কোম্পানি চাইলে সেই লাভের কিছু অংশ ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়, যা বিনিয়োগকারীর জন্য সরাসরি লাভের উৎস। 2. স্টকের জনপ্রিয়তা বাড়া থেকে আয় বা প্রফিট ফ্রম দ্য স্টক বিকামিং মোর পপুলার। অনেক সময় এমন হয় কোম্পানির প্রফিট খুব একটা বাড়ছে না, তবুও তার শেয়ার প্রাইস বাড়তেই থাকে, কারণ সেই স্টকটা হঠাৎ বাজারে জনপ্রিয় হয়ে যায়, ফলে চাহিদা বা ডিমান্ড বাড়ে। একে বলা হয় ইনক্রিজ ইন মাল্টিপল। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা বা ফিউচার পোটেনশিয়াল ভালো মনে হচ্ছে, বাজারের পরিস্থিতি তার পক্ষে যাচ্ছে, অথবা ইন্ডাস্ট্রিতে এমন কিছু পরিবর্তন এসেছে যেটা এই কোম্পানিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিনিয়োগকারীদের চোখে। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, পিই রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও। এর মানে হলো একজন ইনভেস্টর কোনো কোম্পানির 1 টাকা প্রফিটের জন্য কত টাকা দিতে রাজি। উদাহরণ হিসেবে পিডিলাইট ইন্ডাস্ট্রিজের দিকে তাকাও, তাদের বর্তমান পিই রেশিও হল 88.69, মানে বিনিয়োগকারীরা কোম্পানির 1 টাকার আয়ের জন্য 88 টাকা পর্যন্ত দিতে রাজি। অন্যদিকে একই ইন্ডাস্ট্রির অন্য কোম্পানিগুলোর গড় পিই রেশিও মাত্র 43.07, অর্থাৎ এখন পিডিলাইট তার ইন্ডাস্ট্রির তুলনায় দামি দরে ট্রেড হচ্ছে। আরেকটা উদাহরণ বাজাজ ফাইন্যান্সের জন্য। 2023 সালে এর শেয়ারের দাম ছিল প্রায় 350 টাকা,
কিন্তু যদি এর ফান্ডামেন্টাল ডেটা দেখো তুমি চমকে যাবে। এই কোম্পানির পিই রেশিও হল ৭,৪৪৭, যেখানে ইন্ডাস্ট্রির গড় ১৯.৭৬। অর্থাৎ এই কোম্পানি এখন অবাস্তবভাবে হাই ভ্যালুয়েশনে ট্রেড হচ্ছে। তবুও মানুষ এতে বিনিয়োগ করছে কেন? কারণ তারা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ভবিষ্যৎ পোটেনশিয়ালের ওপর বাজি ধরছে। বিনিয়োগকারীরা বিশ্বাস করছে যে এই কোম্পানি ভবিষ্যতে বড় কিছু করবে, আর সেই বিশ্বাসেই স্টকের দাম বাড়ছে। অন্যদিকে যদি বাজাজ ফাইন্যান্স দেখি, তাদের পিই রেশিও মাত্র ৩২.৫৫, কিন্তু তারা ২০২৩ সালে প্রফিট করেছে প্রায় ১১,৫০০ কোটি টাকা। অর্থাৎ লাভে অনেক বেশি কোম্পানি তুলনামূলক কম দামে ট্রেড হচ্ছে। তাই যখন কোনো অজনপ্রিয় স্টক ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যায়, তখন যারা আগে থেকেই সেই কোম্পানিতে বিনিয়োগ করেছে তারা ভালো রিটার্ন পায়। ৩. স্টক প্রাইস কারেকশন থেকে আয়, বা প্রফিট ফ্রম স্টক প্রাইস কারেকশন ইটসেলফ। ধরা যাক কোনো কোম্পানির শেয়ারের আসল মূল্য ৩০০ টাকা, কিন্তু বাজারে সেটা এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। একজন বুদ্ধিমান ইনভেস্টর বুঝবেন এটা ডিসকাউন্টেড অপরচুনিটি, অর্থাৎ আন্ডার ভ্যালুড স্টক। সময় যত যাবে আরও ইনভেস্টর এই সুযোগ বুঝে সেই স্টক কিনতে শুরু করবে, আর দাম ধীরে ধীরে তার প্রকৃত মূল্যের দিকে উঠে আসবে। অর্থাৎ ভবিষ্যতে সেই স্টক পৌঁছবে ৩০০ টাকার কাছাকাছি। আবার উল্টোভাবে যদি কোনো স্টক তার আসল মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়, তাহলে বুদ্ধিমান ইনভেস্টর সেটার দাম কমা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবে। এই ৩টি কৌশলই একজন ভ্যালু ইনভেস্টরকে আলাদা করে তোলে সাধারণ ট্রেডারদের থেকে। তারা জানে যে বাজারে লাভ করার জন্য শর্টকাট না খুঁজে সঠিক সময়ে সঠিক দামে সঠিক কোম্পানিতে বিনিয়োগ করাটাই আসল খেলা। এই বইয়ে বলা হয়েছে শেয়ার মার্কেটে একজন ইনভেস্টর ৩ ভাবে লাভ করতে পারে। প্রথমত, যখন কোম্পানি নিজেই বেশি প্রফিট করে, সেই লাভ সরাসরি কোম্পানির শেয়ার প্রাইসে প্রতিফলিত হয়। অনেক সময় কোম্পানি তার শেয়ার হোল্ডারদের সঙ্গে সেই লাভের একটি অংশ ডিভিডেন্ড আকারেও ভাগ করে নেয়। এটাও ইনভেস্টরের আয়। দ্বিতীয়ত, যখন কোনো স্টক জনপ্রিয় হয়ে ওঠে, তখন তার দামও বেড়ে যায়। অনেক সময় কোম্পানির লাভ তেমন না বাড়লেও শুধুমাত্র জনপ্রিয়তার কারণে স্টকের দাম বাড়ে, কারণ তখন সেই স্টকের চাহিদা বেড়ে যায়। এটা হয় তখন যখন কোনো কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা ভালো দেখা যায়, বাজার পরিস্থিতি অনুকূলে থাকে, বা কোনো পরিবর্তনের কারণে কোম্পানিটা ইনভেস্টরদের কাছে আকর্ষণীয় মনে হয়। এখন পিই রেশিও নামের একটা টার্ম বুঝে নেওয়া যাক। এর মানে হলো একজন ইনভেস্টর কোনো কোম্পানির ১ টাকার প্রফিটের জন্য কত টাকা দিতে রাজি। যেমন পিডিলাইট ইন্ডাস্ট্রিজের পিই রেশিও যদি ৮৮.৬৯ হয়, তাহলে এর মানে ইনভেস্টররা কোম্পানির ১ টাকার প্রফিটের জন্য ৮৮ টাকা দিতে প্রস্তুত। কিন্তু একই ইন্ডাস্ট্রির গড় পিই রেশিও যদি ৪৩.০৭ হয়, তাহলে বোঝা যায় পিডিলাইট শেয়ারটা তার ইন্ডাস্ট্রির তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। আরেকটা উদাহরণ ধরা যাক জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির। ২০২৪ সালের এপ্রিলে এর এক শেয়ারের দাম ছিল প্রায় ৩৭০ টাকা, কিন্তু এর পিই রেশিও ছিল অবিশ্বাস্য ৭,৪৪৭, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ছিল মাত্র ১৯.৭৬। অর্থাৎ কোম্পানির প্রফিট ছিল খুবই কম, ২০২৩ সালে মাত্র ৩১ কোটি টাকা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বাজাজ ফাইন্যান্স একই বছরে প্রায় ১১,৫০০ কোটি টাকা প্রফিট করেছে, কিন্তু তার পিই রেশিও ছিল মাত্র ৩২.৫৪। তাহলে প্রশ্ন আসে, এত বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ জিও ফাইন্যান্সে বিনিয়োগ করছে কেন? এর উত্তর হলো ইনভেস্টররা কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনার উপরে ব্যাট ধরছে। তারা বিশ্বাস করছে এই কোম্পানি ভবিষ্যতে অনেক কিছু করবে। তাই যখন কোনো অজনপ্রিয় স্টক জনপ্রিয় হয়ে যায়, তখনও ইনভেস্টররা সেই সুযোগে ভালো লাভ করতে পারে যদি তারা আগে থেকেই শেয়ার ধরে রাখে। তৃতীয় উপায়ে লাভ হয় স্টকের নিজস্ব প্রাইস কারেকশন থেকে। অর্থাৎ যখন কোনো শেয়ার তার প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে, তখন কিছু সময় পরে সেটি তার আসল দামে ফিরে আসে। ধরা যাক কোনো শেয়ারের প্রকৃত দাম ৩০০ টাকা, কিন্তু বাজারে সেটা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সময় গেলে বিনিয়োগকারীরা সেটি কিনতে শুরু করবে এবং দাম ৩০০ টাকায় পৌঁছে যাবে। তাই কেউ যদি এই আন্ডার ভ্যালিউড দামে কিনে নেয়, তার লাভ নিশ্চিত। অন্যদিকে যদি কোনো স্টক তার প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়, তাহলে সময়ের সঙ্গে সেটার দাম আবার নিচে নেমে আসে, যাকে বলে কারেকশন। এভাবেই স্টক মার্কেটের এই প্রাকৃতিক কারেকশন স্বভাব ইনভেস্টরের জন্য লাভজনকও হতে পারে, আবার ক্ষতির কারণও হতে পারে। নির্ভর করে সে কখন শেয়ারটা কিনেছে বা বিক্রি করেছে তার ওপর। তাহলে সারসংক্ষেপে ইনভেস্টর ৩ ভাবে আয় করে: ১. ব্যবসার প্রফিট থেকে, ২. স্টকের জনপ্রিয়তা থেকে, ৩. স্টকের দামের স্বাভাবিক সংশোধন বা কারেকশন থেকে। এটাই হলো আসল ইনভেস্টিং, আর আমাদের লক্ষ্য হওয়া উচিত এটাতেই ফোকাস করা।
এখন আসি স্পেকুলেশন বা অতিমাত্রায় অনুমান ভিত্তিক বিনিয়োগে। এর মানে হলো আপনি কোনো শেয়ার কিনছেন শুধুমাত্র এই ভেবে যে এর দাম এখন বাড়বে, কিন্তু এর পেছনে কোনো শক্ত ভিত্তি বা ব্যবসায়িক যুক্তি নেই। এটা মূলত অনুমানের খেলা, যেখানে মানুষ শেয়ার বাজারকে শুধু দ্রুত টাকা কামানোর মেশিন হিসাবে দেখে। এই ধরনের লোকেরা সারাদিন নিউজ, সোশ্যাল মিডিয়া আর চার্ট দেখে সিদ্ধান্ত নেয় কোন শেয়ার কিনবে বা বেচবে। স্পেকুলেটরদের আরেকটা লক্ষণ, তারা সব সময় মোবাইলে লেগে থাকে, প্রতি কয়েক মিনিটে নিজের পোর্টফোলিও চেক করে। অনেকে আবার টেকনিক্যাল অ্যানালিসিসের চার্ট দেখে বাজারের দিক অনুমান করে। কিন্তু লেখকের মতে কেউই নিশ্চিতভাবে বলতে পারে না বাজারে কি ঘটবে, তাই এই অনুমান আসলে সময়ের অপচয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক মানুষ জানেই না সে একজন ইনভেস্টর না স্পেকুলেটর। এটা বোঝা যায় তখনই যখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি এই শেয়ারটা কি কোম্পানির ব্যবসা বুঝে কিনেছি নাকি শুধু অনুমান করে। লেখক বলেন, দীর্ঘমেয়াদে ইনভেস্টরদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু স্পেকুলেটররা প্রায় নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখা যাক সফল আর ব্যর্থ ইনভেস্টরের পার্থক্য কোথায়। লেখকের মতে সবচেয়ে বড় পার্থক্য হল ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণে। সফল ইনভেস্টররা আবেগহীনভাবে সিদ্ধান্ত নেয়, বাজারের ওঠানামা বা খবর তাদের বিচলিত করে না, কারণ তারা নিজেদের গবেষণার উপর আস্থা রাখে। কিন্তু ব্যর্থ ইনভেস্টররা অতিরিক্ত আবেগপ্রবণ। বাজারে সামান্য পরিবর্তনেই তারা ভয়ে শেয়ার বিক্রি করে দেয় এবং শেষমেশ ক্ষতির মুখে পড়ে। যদি আপনি এমন একজন হন যিনি আবেগে সিদ্ধান্ত নেন, তাহলে সমাধান আছে। বুঝে নিন মিস্টার মার্কেটের ধারণাটা। স্টক মার্কেটের দুটো মূল বিশ্বাস আছে। এক, এফিশিয়েন্ট মার্কেট হাইপোথেসিস। এটা বলে যে বাজারের দাম সবসময় ন্যায্য দামে ট্রেড হয়, তাই কারোর পক্ষেই বেশি রিটার্ন পাওয়া সম্ভব নয়। দুই, মিস্টার মার্কেট কনসেপ্ট, যেটা বেঞ্জামিন গ্রাহাম প্রথম তুলে ধরেছিলেন এবং পরে সেথ ক্লার্কম্যান একে জনপ্রিয় করেন। এই ধারণায় বাজারকে এক ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়, যার নাম মিস্টার মার্কেট, যার ব্যবহার একদমই অনিয়মিত ও আবেগপ্রবণ। মিস্টার মার্কেট নামের এই চরিত্রটাকে কল্পনা করুন এমন এক মানুষ হিসাবে যিনি খুবই ইমোশনাল, কখনো খুব খুশি, আবার কখনো ভীষণ হতাশ। যেদিন তার মোড ভালো থাকে সেদিন শেয়ার প্রাইস উপরে উঠে যায়, আর যেদিন মন খারাপ সেদিন বাজার ধপ করে নিচে নেমে যায়। আর যখন সে নিরপেক্ষ থাকে তখন বাজারও শান্ত, খুব একটা নড়াচড়া হয় না। লেখক বলেন, সমস্যা তখনই শুরু হয় যখন আমরা মিস্টার মার্কেটের মুড অনুসরণ করে ইনভেস্ট করি। অর্থাৎ বাজার যখন উচ্ছ্বসিত তখন আমরা হুড়মুড় করে টাকা ঢেলে দিই, আর বাজার যখন নিচে নামে তখন ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দিই। কিন্তু একজন ভ্যালিউ ইনভেস্টর কখনো মিস্টার মার্কেটের মুডকে অনুসরণ করেন না, বরং সেই মুডের সুযোগ নেন। যখন মিস্টার মার্কেটের মুড খারাপ থাকে তখনই ভালো কোম্পানির শেয়ার সস্তা দামে কেনার দারুণ সুযোগ তৈরি হয়। আর যখন মিস্টার মার্কেট আনন্দে আত্মহারা তখন অনেক কোম্পানির ভ্যালুয়েশন অতিরিক্ত বেড়ে যায়। সেখানেই হয় বিক্রির সঠিক সময়, অর্থাৎ প্রফিট বুক করার সুযোগ। তাই আপনি যদি সত্যিই ভালো রিটার্ন চান শেয়ার মার্কেট থেকে, তাহলে কোম্পানির আসল ব্যবসা বোঝা শুরু করুন, তাদের ফেয়ার ভ্যালু ঠিক করুন, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখুন, আর ডেটা ও রিসার্চের ভিত্তিতে ইনভেস্ট করুন। এভাবেই আপনি হবেন সফল ইনভেস্টর। এই জায়গাটাই পার্থক্য তৈরি করে একজন সফল আর একজন ব্যর্থ ইনভেস্টরের মধ্যে। এখন চলুন প্রথম অধ্যায়ের সারসংক্ষেপে আসা যাক। এই অধ্যায়ে আমরা শিখলাম স্টক মার্কেট সবসময় দুর্বল মানসিকতার বিনিয়োগকারীদের ভুল পথে টেনে নেয়, অর্থাৎ তারা স্পেকুলেট করতে শুরু করে অনুমানের উপর বিনিয়োগ, পরিকল্পিত লং টার্ম ইনভেস্টিং এর বদলে। মনে রাখবেন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করাই আসল চাবিকাঠি। আপনি বাজারে টাকা উপার্জন করবেন না হারাবেন তা নির্ভর করে এই ইমোশন কন্ট্রোলের উপরই। তাই একজন ইনভেস্টর হিসেবে আপনাকে বুঝতে হবে ইনভেস্টিং আর স্পেকুলেটিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর বাজার যখন সুযোগ দেয় তখন সেটা কাজে লাগাতে হবে বুদ্ধিমানের মতো, অন্ধভাবে নয়। কারণ দীর্ঘমেয়াদে ইনভেস্টররাই আসল বিজয়ী। স্পেকুলেটর হয়তো এক দুবার লাভ করতে পারে, কিন্তু ব্যবসার মূল বোঝে না বলে শেষমেশ ক্ষতির মুখে পড়াই তার নিয়তি। তাই যদি আপনি এখনো স্পেকুলেটর হন তাহলে সরাসরি শেয়ার বেচা কেনা না করাই ভালো। আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হলো প্রতি মাসে নিয়মিত কোনো ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, অথবা কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাহায্য নেওয়া, যিনি আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক পোর্টফোলিও তৈরি করে দিতে পারবেন। এভাবে আপনি নিরাপদে ভালো সম্পদ তৈরি করতে পারবেন এবং আপনার টাকা ডোবার আশঙ্কা থাকবে না। কিন্তু যদি আপনি সত্যিই একজন ভ্যালু ইনভেস্টর হতে চান তাহলে মনে রাখবেন এটা একটা লং টার্ম গেম। এখানে ধৈর্য, যুক্তি আর সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আপনাকে এগিয়ে নেবে। এই কোর্সের পুরো সিরিজটি শেষ করলে আপনি এই দক্ষতাগুলো শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকুই। আশা করি সিরিজের প্রথম অধ্যায়টি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন,
কমেন্টে আপনার মতামত জানান আর বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরের এপিসোড আপলোড হলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান। আর যদি আপনি এখনো আপনার ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে সেটি খুলে ফেলুন, কারণ ইনভেস্টিং শুরু করার জন্য এটি বাধ্যতামূলক। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনি ফ্রিতেই নিজের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তাহলে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত কিপ রিডিং, কিপ গ্রোয়িং।